যাচ্ছিলুম বন্ধুর বউ ভাতের নেমন্তন্ন খেতে। বন্ধুটি বলেছিল অফিস ফেরত বিকেলে ট্রেন ধরে 7টা নাগাদ বালিচক পৌঁছতে, সেখান থেকে বাসে 10 গ্রাম। সময় মতো পৌঁছলাম ঠিকই, কিন্তু ট্রেন ছাড়লো দেরিতে। বালিচক যখন পৌঁছলাম তখন রাত 9টা বেজে গেছে। বাস রাস্তায় গিয়ে শুনলাম বাস রুটে কি গোলমাল হয়েছে। লাস্ট বাস সন্ধ্যে 7টা নাগাদ ছেড়ে গেছে। বেশ বেকায়দায় পড়লাম। বটগাছতলায় এক হোটেল কাম চায়ের দোকানে চা খেয়ে নিয়ে ভাবলাম রাতটা স্টেশনেই কাটিয়ে দেবো, সকালে বাস ধরব। কিন্তু বন্ধু জানে রাত্রে পৌঁছবো, যদিও আবার দুশ্চিন্তায় পড়ে। সুতরাং রাত্রে যেতে পারলেই ভালো। ব্যাগ হাতে ঘোরাঘুরি করছি, দেখি এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে কথাবার্তা বলছে। কে যেন ভিড়ের মধ্যে বলে উঠল, 10 গ্রাম কতজন হলো তাহলে? আমি থমকে দাঁড়ালুম। ভিড়ের মধ্যে এগিয়ে যেতে একজন দাড়িওয়ালা লোক আমাকে বলল, বাবু কলকাতা থেকে আসছেন? বললাম, হ্যাঁ ভাই, বাস ফেল করেছি, 10 গ্রাম যাব। অন্য একজন বলে উঠল, তাহলে 5 জন হলো। আমি সমস্ত ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। আগের দাড়িওয়ালা লোকটি আমার অবস্থাটা বুঝলো বোধহয়। এগিয়ে এসে বলল, আমরা বাবু ব্যাপারী, মালপত্র নিয়ে যাওয়া আসা করি। বাস তো নেই, আমরা সবাই মিলে একটা টেম্পো ভাড়া করব। মোট ভাড়াটা সবাই ভাগাভাগি করে নেব। এবার ব্যাপারটা বুঝলাম। একজন বলে উঠল, রাধু, টেম্পো ধর একখানা। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। ওরাই ছোটাছুটি করে কোত্থেকে একটা টেম্পো জোগাড় করে নিয়ে এলো। বুঝলুম বাস না থাকলে ওরা এভাবেই যাতায়াত করে। ওরা রাস্তার ধারে মালপত্র সাজিয়ে রেখেছিল। এবার সেসব টেম্পোতে তুলতে লাগলো। মাল তোলা হলে সেই দাড়িওয়ালা লোকটি আমাকে ডাকলো, আসুন বাবু। মালের উপরে সবাই উঠে এখানে ওখানে মালপত্রের ফাঁকে মালপত্রের উপরে বসলো। আমাকে বসতে দিল একটা ডালের বস্তার উপর। খুব একটা অসুবিধে হলো না। বাসের কন্ডাক্টরের মতো একজন হাঁক দিল, চলো হে। টেম্পো ছেড়ে দিল। দাড়িওয়ালা লোকটি আমার পাশেই মালপত্রের উপর বসেছিল। সে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসব কথা জিজ্ঞেস করতে লাগলো। আমিও জবাব দিতে লাগলো। টেম্পো বেশ চড়েই চলেছে। হুহু হাওয়া লাগছে, চাঁদ উঠেছে, খাদাটে মেঘ কিছু আকাশে। মাঝে মাঝে টেম্পোটা থামছে, 2-1 জন মাল নিয়ে নেমে যাচ্ছে। সবং যাওয়ার রাস্তার মোড়টা ছাড়াতে দাড়িওয়ালা লোকটি বলল, এই পথটুকু পার হলেই নিশ্চিন্ত। আমি একটু আশ্চর্য হয়ে বললুম, কেন, ভয়ের কারণ আছে কিছু? লোকটি আস্তে আস্তে বলল, হ্যাঁ বাবু, যারা জানে তারা রাত বেরোতে এই পথটায় আসে না। এই টেম্পুওয়ালা তো এলো, ও যাবে কাঞ্চনপুরের দিকে, ও এদিককার লোক না, তাই। কি যেন বলতে গিয়ে থেমে গেল লোকটি। টেম্পো চলেছে। কার্তিকের শুরু, ঠান্ডার আমেজ হাওয়ায়। দুধারে খেতে, মাঠে, গাছে কুয়াশা জমেছে কোথাও কোথাও। দেখছি এসব, হঠাৎ দাড়িওয়ালা লোকটি চেঁচিয়ে উঠল, একটু জোরে চালাও গো ড্রাইভার। ড্রাইভার অবশ্য গতি বাড়ালো না, কমালো না। হঠাৎ টেম্পুর ভটভট শব্দ ছাপিয়ে স্পষ্ট শুনলাম টকটক টকাস শব্দ। বাঁধানো রাস্তায় ঘোড়া ছুটলে যেমন শব্দ ওঠে, ঠিক তেমন। আমি দাড়িওয়ালা লোকটির দিকে তাকালাম। দেখি সে মুখ নিচু করে আছে। চাঁদের আলোয় যেটুকু দেখলুম তাতে বুঝলুম ও ভয় পেয়েছে। লোকটি চাপা গলায় ডাকল, রাধু। উপাস থেকে রাধু সাড়া দিল। টেম্পো চলেছে, সেই সঙ্গে চলেছে ঘোড়ার খুঁড়ের শব্দ। আমি মুখ উঁচু করে সামনের দিকে তাকালাম। শব্দটা সামনে থেকেই আসছিল। হেডলাইটের আলোয় দেখলাম সত্যিই একটা ঘোড়ার মতো সাদা কিছু আগে আগে ছুটে চলেছে। গাড়িটা ততক্ষণে ঘোড়াটার অনেক কাছে চলে এসছে। হঠাৎ ঘোড়াটা ঘুরে দাঁড়ালো, সামনের পা তুলে চি করে ডেকে উঠল। গাড়িটা বেঁকে গেল, হঠাৎ কাঠ হলো। তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে আমি ছিটকে পড়লাম। আস্তে আস্তে মনে হলো যেখানে মুখ থুবড়ে পড়ে আছি সেখানকার মাটিটা ঠান্ডা, গুঁড়ো গুঁড়ো, কেমন কুয়াশা ভেজা, স্যাঁতস্যাঁতে। মাথাটা ভীষণ হালকা লাগছে। মাথার উপরে শুক্লপক্ষের চাঁদ।
সাদা সাদা মেঘের দল ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ পিছের রাস্তায় ঘোড়ার খুরের শব্দ, খুব দ্রুত নয়, কেমন ছন্দময়, তুলকি চালের। টক টক টকাস খুরের শব্দটা আমার মাথার কাছে এসে থামলো। চোখ তুলে দেখি একটা তেইজিয়ান সাদা ঘোড়া, দুধের মতো গায়ের রং, তার উপরে চাঁদের আলো পড়ছে, একটা সাদাটে আলো ঠিকরে যেন বেরোচ্ছে। ঘোড়াটা ঘাড় নামিয়ে আমাকে একবার দেখে নিল, তারপর হঠাৎ সামনের দুপা উপরের দিকে তুলে তীক্ষ্ণ চিঃস্বরে ডেকে উঠল। উদ্যত পা দুটো প্রায় নিচেই আমি পলকে উঠে দাঁড়ালাম। ঘোড়াটা পা থামিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আমার দিকে এলো। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলুম। শুধু একটা ভয়, ঘোড়াটা সামনে দুপা তুলে আমার ঘাড়ে না ঝাঁপিয়ে পড়ে। ছুটছি, স্পষ্ট বুঝতে পারছি পিছনে ঘোড়াটাও ছুটে আসছে। ফসল কাটা শূন্য মাটির উপর দিয়ে ছুটছি। পায়ের নিচে এবড়ো থেবড়ো মাটি তেমন শক্ত নয়, বলা যায় নরমই। আমি ছুটছি, ঘোড়াটাও ছুটে আসছে। মাটির উপর খুরের পা শব্দ তুলছে, ধপ ধপ। যতদূর চোখ যায় মাঠ আর মাঠ, ছন্ন ছাড়া কুয়াশার জটলা এখানে ওখানে, জ্যোৎস্না পড়েছে সেই জটলায়। পিছনে ঘোড়ার খুরের শব্দ। হঠাৎ সামনে দেওয়াল, খোলা মাঠে দেওয়াল এলো কোত্থেকে বুঝলুম না। বেশ উঁচু দেওয়াল, দেওয়ালের রং লাল। দেওয়ালের গায়ে গা দিয়ে ছুটছি। হঠাৎ দেওয়াল শেষ, একটা বিরাট দেউড়ি, উপরে নহবতখানা, দুপাশে সিংহমূর্তি, বিরাট দুটো দরজার গায়ে পিতলের সুন্দর কাজ, দরজা হাট করে খোলা, কোনো প্রহরী নেই। দ্রুত ছুটে এসে ঢুকে পড়লুম। ভেতরে ঢুকে দেখি বিরাট অট্টালিকা, চাঁদের আলো রয়েছে, তাই কুয়াশা ঘেরা অট্টালিকাটা ভালোই দেখা যাচ্ছিল, রাজবাড়ি বলেই মনে হলো। ছুটে ভেতরে ঢুকতেই ঘর ঘর শব্দ তুলে দরজা দুটো বন্ধ হয়ে গেল। এতে সাপে ভোর হলো। আমি আটকে গেলাম সত্যি, কিন্তু সাদা ঘোড়াটা তো ছুটে এসে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখনও হাঁপাচ্ছি, মুখ ফিরিয়ে অট্টালিকাটা দেখছি। তখনই হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক লোক সিঁড়ি দিয়ে নেমে আসছেন। দুধে আলতা গায়ের রং, টিকালো নাক, কাঁচা পাকা বাবরি চুল ঘাড় অব্দি নেমে এসেছে। পরনে চিকনের কাজ করা সিল্কের ঘি রঙের পাঞ্জাবি, মোটা লাল জরিদার পাড়ওয়ালা ধুতি পেঁচিয়ে পড়া, গায়ে রুপুলি সুতোর কাজ করা সিল্কের চাদর, পায়ে নাগরা, লম্বা শক্ত সমর্থ চেহারা, কাঁধে ঝোলানো একটা বন্দুক। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে না পেরে দাঁড়িয়েই রইল। দীর্ঘদেহী পুরুষটি আমার এক হাতের মধ্যে এসে দাঁড়ালেন। এক মুহূর্ত তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরলেন। কি ঠান্ডা সেই হাতটা! আমি কেঁপে উঠলাম, কিন্তু মুঠি কঠিন। ফ্যাঁসফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি কলকাতা থেকে আসছি। পথ হারিয়ে হাতের মুঠি আলগা হয়ে গেল। হাত ছেড়ে দিলেন উনি। সেই ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, কি করে পথ হারালেন? তাড়া করেছিল। কে? একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়া? সেই দীর্ঘকায় পুরুষটি চিৎকার করে উঠলেন, কোথায় সেই সাদা ঘোড়া? আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন। দেখি উত্তেজনায় তার চোখ দুটো জ্বলছে। আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় সেই সাদা ঘোড়া? আমি দেয়ালের বাইরের দিকে আঙুল দিয়ে দেখালাম। হাতে ঝোলানো বন্দুকটা এক ঝটকায় হাতে নিয়ে নিলেন। বললেন, চলুন। আমি এই দীর্ঘ পুরুষটির পেছনে পেছনেই চললুম। বন্ধ দরজার সামনে চেঁচিয়ে বললেন, দরজা হলো। খড়খড় শব্দ তুলে বিরাট দরজা দুটো খুলে গেল। আমরা বাইরে এসে দাঁড়ানো। যত দূর চোখ যায় ধু ধু ক্ষেত মাঠ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, মধ্যে মধ্যে কুয়াশার জটলা। কিন্তু কোথায় সাদা ঘোড়াটা? কিচ্ছু নেই কোনো দিকে, নিঃশব্দ চারিদিক, এমনকি মিঠু পাখিরও ডাক শোনা যাচ্ছে না। হঠাৎ পুরুষটি চিৎকার করে বলতে লাগলেন, রাজন, কতদিন লোকে থাকবে তুই? হিম্মত থাকে তো আয় আমার সামনে, আয়। ওর কণ্ঠস্বর উন্মুক্ত প্রান্তরের চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সাদা ঘোড়াটার দেখা নেই। পুরুষটি কেমন ধরা গলায় বলতে লাগলেন, জানেন, রাজন ছিল আমার বড় আদরের ঘোড়া, নিজের ছেলের মতোই যত্ন করত মোর। বোধহয় ঈর্ষা কাতর হয়ে পড়েছিল আমার ছেলের সম্পর্কে। আমি ওর চোখে দেখেছিলাম সেই ঈর্ষা কাতর দৃষ্টি, কিন্তু রাজ্য করিনি। একটু থেমে বলতে লাগলেন, ছেলের বয়স তখন আর কত, 7-8,
ওই রাজন একদিন ছেলেটির চারদিকে ঘুরে ঘুরে ছুটছে, দৌড়চ্ছে, খেলছে। এ খেলা রাজন প্রায়ই খেলে আমার ছেলের সঙ্গে। সেদিন কিন্তু শেষ খেলা খেলল। আচমকা সামনের পা দুটো তুলে ঝাঁপিয়ে পড়লো আমার ছেলের ওপর। নাল লাগানো খুঁড়ের ঘায়ে আমার বড় আদরের ছেলেটি থেঁতলে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম, বন্দুক হাতে ছুটলুম, কিন্তু মারবো কাকে? রাজন কোথায়? একটু থেমে বললেন, সেই থেকে খুঁজছে সেই সাদা ঘোড়াটাকে, রাজনকে। জানেন, আমার বিশ্বাস একদিন ওর দেখা পাবই, শাস্তি ওকে পেতেই হবে। কথা বলা শেষ করে পুরুষটি বন্দুকটা মাটিতে ঠেকিয়ে মাথা নিচু করে কি ভাবতে লাগলেন। মুখ ফিরিয়ে দূরে তাকাতে আমি দেখলুম রাজনকে একটু দূরে নিথর দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আস্তে আস্তে পুরুষটির কানের কাছে মুখ এনে বললাম, রাজন। পুরুষটি চমকে বন্দুক হাতে তুলে নিলেন, চাপা স্বরে বললেন, কোথায়? আমি নিঃশব্দে আঙুল তুলে দেখালাম। পুরুষটি দেখতে পেলেন রাজনকে, সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে গুলি করলেন। দ্রুম! প্রচন্ড শব্দে সেই উন্মুক্ত প্রান্তর কেঁপে উঠল। বুঝলুম না গুলিটা লাগলো কিনা। মেঠো পাখা পাখালি কিচিরমিচির শব্দ তুললে কুয়াশার মধ্যে দিয়ে উড়ে গেল। সাদা ঘোড়াটা পাগলের মতো ছুটোছুটি করতে লাগলো। সাদা মসৃণ মনোরম ভঙ্গিতে এঁকিয়ে বেঁকিয়ে ঘোড়াটা যেন খেলতে লাগলো। ফুলে উঠল ঘাড়ে সাদা কেশর। পুরুষটিকে দেখলাম এবড়ে খেবড়ে জমির ওপর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে চলেছেন ঘোড়াটার দিকে। কাছাকাছি পৌঁছে আবার গুলি ছুড়লেন। দ্রুম! কুয়াশার সঙ্গে মিশে গেল বারুদের ধোঁয়া। আবার দ্রুম! গুলির প্রচন্ড শব্দ। একটা অদ্ভুত দৃশ্য দেখলুম। দুধের মতো সাদা ঘোড়াটার গায়ে তিনটে গাঢ় লাল রক্তের ধারা নেমে এসেছে। ঘোড়াটার আগের আর সেই তেজ নেই, একটু নিস্তেজ হয়ে এসেছে যেন। তবু তখনও সাদা মেঘের ঢেউয়ের মতো মাঠময় ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না কুয়াশার মধ্যে ঘোড়াটার সেই ছুটে বেড়াবার মনোরম ভঙ্গি দেখে আশ্চর্য হয়ে গেলুম। সত্যি এক অপরূপ দৃশ্য। আচমকা সেই অস্পষ্ট কুয়াশার আবরণের মধ্যে দিয়ে ঝোড়ো মেঘের মতো ছুটে আসতে লাগলো ঘোড়াটা। আবার গুলি ছুটল, দ্রুম! কিন্তু ঘোড়াটা সামনে বেগে ছুটে আসতে লাগলো। পুরুষটি মাটি থেকে ওঠার অবকাশ পেলেন না। ঘোড়াটা ঝাঁপিয়ে পড়লো পুরুষটির ওপর। আমি আর দেখতে পারলুম না, পেছন ফিরে ছুটতে শুরু করলাম। এবড়ো খেবড়ো মাটিতে কয়েক পা ছুটতেই মুখ থুবড়ে পড়ে গেল। সান বাঁধানো মেঝেতে জুতো ভস্টানোর শব্দ, কিছু কথাবার্তা কানে এলো। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। দেখি একটা ঘরে আমি শুয়ে আছি। বিছানার ওপারে চেয়ারে সাদা পোশাক পরা একজন নার্স ওই হাতে বসে আছে। সকালের আলো পড়ছে জানলা গলিয়ে। ওষুধের গন্ধে মাথাটা কেমন করে উঠল। আস্তে আস্তে ডাকলুম, সিস্টার। প্রথম ডাকতেই নার্সটি শুনতে পেল না। আবার ডাকতে বই রেখে আমার কাছে এলো। বললুম, এটা কি? স্বাস্থ্যকেন্দ্র। এখানে কি করে এলুম? নার্সটি হাসল, বলল, দাঁড়ান, আপনার জ্ঞান ফিরলে ডাক্তারবাবু খবর দিতে বলেছেন। নার্সটি আর দাঁড়ালো না, বাদিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। একটু পরেই ডাক্তারবাবু এলেন। হেসে বললেন, হ্যাঁ, এখন কেমন আছেন? ভালো। আমি হাসলুম, বললুম, কিন্তু এখানে এলুম কি করে? কাল রাত্রে বালিচক থেকে আপনি 10 গ্রাম যাচ্ছিলেন টেম্পোতে চড়ে, মনে পড়ছে? হ্যাঁ। সেই টেম্পোটা হঠাৎ রাস্তায় স্লিট করে মাঠের মধ্যে উল্টে পড়ে। কয়েকজনের সঙ্গে আপনিও আহত হয়েছিলেন। মাথাটা একটু জখম হয়েছে, সেই জন্যই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অন্য যাত্রীরা আপনাকে এখানে নিয়ে আসে। বিছানার নিচে আপনার ব্যাগ ট্যাগ রাখা আছে। আপনাকে অনেক ধন্যবাদ, মৃদু স্বরে বললাম। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। ডাক্তারবাবু হাসলেন। আচ্ছা, আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখানে কি কোনো বিরাট রাজবাড়ি আছে? না না, একটা ঝোপঝাড়ে ঢাকা ভাঙা গড়ের মতো আছে। এখানকার লোকেরা বলে ওটা নাকি উড়িষ্যার রাজপরিবারের কোনো আত্মীয়ের বাড়ি ছিল। একবার ভাবলাম, ডাক্তারবাবুকে সাদা ঘোড়া রাজন, বন্দুক হাতে দীর্ঘকায় পুরুষ, গুলি ছোঁড়া সব ঘটনার কথা বলি। ডাক্তারবাবু বোধহয় আমার মনের অবস্থাটা বুঝলেন। বললেন,
কিছু বলবেন? না। আমি ক্লান্তিতে চোখ বুঝলুম। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।